বিবিসির একটি রিপোর্ট দেখছিলাম হামজা চৌধুরীর লেস্টার সিটিকে নিয়ে। হামজা চৌধুরীর ছবিটাই তারা ব্যবহার করেছে আ নিউজের কাভার ফটো যেটা বা মূল ফটোতেই আমাদের হামজা চৌধুরীর ছবি। তার মাথায় হতাশার আঁকিবুকি। তার কপালে হাত। খুবই হতাশার একটা ছবি দেখা যাচ্ছে হামজা চৌধুরীর বিবিসি রিপোর্টে। বিবিসি রিপোর্টের হেডিংই করেছে তারা হাউ লেস্টার ওয়েন্ট ফ্রম চ্যাম্পিয়ন্স টু লিগ অন ইন এ ডিক্যাড। এক দশকে কিভাবে হামজা চৌধুরীদের লেস্টার সিটির পতনটা হয়েছে, সেটাই আসলে মূলত বিশ্লেষণটা করা হয়েছে বিবিসির স্টোরিতে। আ খারাপ লাগছে হামজা চৌধুরীর জন্য। আসলে লেস্টার সিটির জন্য আমাদের এত দরদ, এত ভালোবাসা, এত টান কেন? নিশ্চয়ই এটা তো ভেঙে বলার কিছু নেই। সবই হামজা চৌধুরীর জন্য। হামজা আসার পর হামজাকে আমরা পেতে চেয়েছি। কারণ লেস্টার সিটিতে এত বড় তারকা খেলেন, বাংলাদেশের বংশোদ্ভূত। স্বাভাবিকভাবে আমরা হামজাকে যেমন ওন করি, হামজার সঙ্গে, সঙ্গে তার ক্লাবকেও আমরা ওন করি। তাদের ফুটবল ফ্যানদের প্রিয় তারকা হামজা চৌধুরী এখন ৩য় স্তরে রেলিগেটেড হয়ে গেছে তাদের ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগে। এটা দেখাও আসলে একটা যন্ত্রণাদায়ক দৃশ্য। এই কারণেই যে লেস্টার ১০ বছর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল, এত উপরে একটা ইংলিশ প্রিমিয়ার লিগ কোন মানের লিগ এটা নিশ্চয়ই আপনাদের বলে বোঝানোর বিষয় নয় বা এত নতুন করে বলার কিছু নেই। পৃথিবীর সবচেয়ে কম্পিটিটিভ ফুটবল লিগ যদি বলা হয় ক্লাব ফুটবলের, নিশ্চয়ই অস্বীকার করা বা এটার বিরোধিতা করার লোক খুব কম পাওয়া যাবে। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে এমন একটা লিগ যেখানে ২৪ নম্বর দলও কি ঘটিয়ে ফেলবে এটা কেউ জানে না। এতই কম্পিটিটিভ। যেটা লা লিগা, সিরিয়া বা বুন্দেসলিগাতে আমরা দেখি সেখানে ৩-৪ টা ক্লাবই বেশিরভাগ চ্যাম্পিয়নশিপে থাকে এবং মাঝে, মাঝে অন্যান্য ক্লাবগুলো চমক দেখায়। বাট ইংলিশ প্রিমিয়ার লিগে নিশ্চয়তা নেই। কার ভাগ্যে কি ঘটবে? সো ওইখানে খেলা, ওই মানের ফুটবল টপে থাকা এবং ওই পর্যায়ে থাকা এটা আসলে একটা বিশেষ একটা খুবই কোয়ালিটিফুল টিম না হলে এবং সব দিক থেকে পরিপূর্ণ না হলে সেখানে টিকে থাকা মুশকিল। হামজা চৌধুরী তার যে লেস্টার সিটি তাদের যে ক্লাব সেই ক্লাবেরই চ্যাম্পিয়ন হওয়া একটা দল ১ দশকে ফল করতে, করতে, করতে তারা এখন রেলিগেটেড হতে, হতে ৩য় স্তরে নেমে গেছে। এটা কালকে যখন তাদের নিশ্চিত হয়ে গেল এই রেলিগেশনটা, তো আমরা দেখছিলাম অনেক মিডিয়া এটা খুব চুলচেরা বিশ্লেষণ করছে। কেন তাদের এই ১০ বছরের সাফল্যের শিখর থেকে এই পতনটা হলো। আমাদের জন্য আরো বেশি খারাপ লাগছে হামজা চৌধুরী। জানি না হামজা চৌধুরীর ভাগ্যে নেক্সট কি আছে? লেস্টার সিটির ক্যারিয়ারটা তার কত দীর্ঘ হবে? এটা নিয়ে আমরাও কিছুটা বাংলাদেশের ফুটবল ফ্যানরা চিন্তিত। যে আ লেস্টার ২০০৯ সালের লিগ 1 চ্যাম্পিয়ন, সেখান থেকে চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন, তারপরে গেল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ২০১৬ এরপরে বেসিক্যালি লেস্টার সিটির পতনটা আসলে ২০২৩ থেকে ব্রেন্ডন রজার্স থাকার সময় থেকেই পতনের সূত্রপাত। ব্রেন্ডন রজার্স কিন্তু সতর্ক করে গিয়েছিলেন লেস্টার সিটির অথরিটিকে। তিনি যাওয়ার আগে কিন্তু লেস্টার সিটির অথরিটি যারা ম্যানেজমেন্ট তারা জানে না এটা কিভাবে ডিল করেছে। এর মধ্যে তাদের আর্থিক অনিয়ম ছিল। সে আর্থিক অনিয়মের শাস্তি হিসেবে তারা কারেন্ট সিজনে ৬ পয়েন্ট কাটা গেছে। এটা একটা বড় ধাক্কা ছিল। তারপর তাদের ম্যানেজমেন্ট ভেতরে তাদের নিজেদের আ কোথায় ভুল হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো যে তাদের সমাধান করার দিকে তারাও খুব বেশি হাঁটতে পারেনি এবং ২০১৮ সালে তাদের আগের মালিকের যে অ্যাক্সিডেন্টে মারা যাওয়াটা, সেটাও মনে হয় সেই ইমপ্যাক্টটা বোধহয় পরবর্তীতে অনেক সেখান থেকেও তারা কাটিয়ে উঠতে পারেনি। সেই মালিকের ইয়াং ছেলে হাল ধরেছিল লেস্টার সিটির। তিনি তিনি খুব একটা যে উতরে যেতে পারেননি তার চ্যালেঞ্জে, সেটা বোঝা যাচ্ছে। মানে তার ক্লাবের অধঃপতনটাই আমি মিন করছি। তো এটা স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশি ফুটবল ফ্যানদের আমরা লেস্টার কখন খেলে কিভাবে এবং লেস্টার কিন্তু দেখুন বাংলাদেশি ফ্যানদেরকেও খুব তারা ফিল করে। প্রায় দেখবেন লেস্টার সিটির খেলা যখন হয়, তারা হামজাকে স্পেশালি কাভারেজ দেয়, হামজাকে স্পেশালি তুলে ধরে। নট অনলি ফর বাংলাদেশি ফ্যান, হামজার কোয়ালিটির জন্যও করা হয়। তো তারা জানে এবং সে হামজা তারও অনেক মন্তব্য সমালোচিত হতে হচ্ছে তার ক্লাবের দর্শকদের কাছে। তার সমর্থকদের আশা প্রত্যাশা পূরণ না হলে স্বাভাবিকভাবেই অ্যা অনেক সমালোচনা শুনতে হয়। এটা নিশ্চয়ই আমাদের দেখতেও ভালো লাগছে না। তো সেই হিসেবে হামজাদের এই পতন থেকে তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে আস্তে, আস্তে আবার উপরে উঠবে। ক্লাব ফুটবলে এটা খুব যে একেবারে অনিয়মিত বা অস্বাভাবিক কোনো ঘটনা তাও নয়। অনেক প্রাচীন ক্লাব তাদের ঐতিহ্যবাহী ক্লাব। নিশ্চয়ই তারা আবার কামব্যাক করার প্ল্যান করবে। সেভাবে বিনিয়োগ করবে। সেভাবে চেষ্টা করবে। ম্যানেজমেন্ট নতুনভাবে হয়তো রিস্ট্রাকচার করবে তাদের পুরো এবং আমরা চাই আমাদের লেস্টার সিটি হামজা চৌধুরী লেস্টার সিটিতে থাকুক বা যে ক্লাবে যাক, তিনি সেই ক্লাবেই ভালো করুন এবং সেই ক্লাবটা একটা ভালো অবস্থান তৈরি হোক, সেটা আমাদের গৌরবের বিষয়। হামজাদের এই পতনের দৃশ্য দেখে আমাদের যখন খারাপ লাগা কাজ করছে, তখন কিন্তু বাংলাদেশেও হামজাদের একটা বিষয় নিয়ে বাফুফে রেডি হচ্ছে, তৈরি হচ্ছে বা একটা প্রক্রিয়া শুরু করেছে, সেটা হলো হামজাদের কোচ নিয়োগ। এর মধ্যে ৩০০-র উপর সিভি পড়েছে। বাংলাদেশের কোচ হতে চায়, অনেক হাই প্রোফাইল কোচ আছে। তাদের নাম অনেকে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছেন। আমি নিজেও আমার আগের কনটেন্টগুলোতে বলেছি। তো আরও শর্ট লিস্টেড হোক, তখন আমরা আরও ফিক্সড কিছু নাম ধরে বলব।
এরই মধ্যে ৪ সদস্যের একটা কমিটি হয়েছে, যারা হামজা চৌধুরীদের জন্য কোচ ঠিক করার জন্য তারা একটা শর্ট লিস্টেড করছে। তারা জাতীয় দলের কমিটিকে দেবে। টেকনিক্যাল কমিটি, সেই কমিটিতে কামরুল হাসান হিল্টন আছেন, সেই কমিটিতে সাইদ হাসান কানুন আছেন, ইকবাল হোসেন আছেন, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটোকেও রাখা হয়েছে। এই ৪ জনের কাজ হচ্ছে সিভিগুলো শর্ট লিস্টেড করা। এরপরে যত সিবি এসে ৩০০-র উপর সিবি, ভাবা যায় বাংলাদেশ দলের কোচ হতে চান ৩০০-র উপরে কোচ ইন্টারেস্টেড। সে যে মানের যে পর্যায়ের যত ধরনের কোচ আছে, ভালো মন্দ, হাই প্রোফাইল, লো প্রোফাইল, মাঝারি প্রোফাইল, দেশি বিদেশি, ইউরোপিয়ান, নানা ধরনের কোচ আমরা দেখতে পাচ্ছি। এর একটাই কারণ হামজা চৌধুরী, এবং হামজা চৌধুরীর পরে আরও তার হাত ধরে যে ভালো ভালো মানের ফুটবলাররা এসেছে বাংলাদেশ ফুটবলে, তাদের জন্যই, তাদের কোচ হওয়ার জন্য এখন কত ভালো ভালো মানের কোচ বাংলাদেশে আসতে চায়। এখানে একটা বড় চ্যালেঞ্জ। বাফুফের সঙ্গে তাদের আলোচনা, পছন্দ, সাক্ষাৎকার নেবেন, এবং সাক্ষাৎকারে নিশ্চয়ই তাবিদ বাফু প্রেসিডেন্ট তিনি নিজেও থাকবেন। জাতীয় দলের কমিটি যেহেতু পর্যালোচনা করবেন, ইন্টারভিউ নেবেন। আমরা দেখতে চাই ইন্টারভিউটা যেন স্বচ্ছ থাকে এবং প্রকৃত যোগ্যতাকে যেন মূল্যায়ন করা হয়, এবং একই সঙ্গে ভালো মানের কোচ খুঁজতে আর্থিক একটা সক্ষমতা লাগবে বাফুফের। বেতনটা দিতে হবে, তার সুযোগ সুবিধা দিতে হবে। ভালো মানের কোচ পেতে হলে ভালো পারিশ্রমিক দিতে হবে। সেই পারিশ্রমিক দেওয়ার সক্ষমতা কতটা বাফুফের আছে ভালো মানের কোচ নিতে গেলে? এই প্রশ্নটা কিন্তু এসে যাচ্ছে। কারণ বাফুফে জানেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশের ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে খুব যে বেশি আর্থিকভাবে শক্তিশালী তা নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হলে খুব ভালোভাবে বলা যেত যে একটা কোচের পিছনে $৩০,০০০ বাফুফে ইজিলি বা বিসিবির মতো খরচ করতে পারবে। কিন্তু আমরা সেই সক্ষমতা খুব একটা দেখি না বাফুফের। বিসিবি যেমন সহজে $২৮,০০০, $৩০,০০০, $৩৫,০০০ পর্যন্ত খরচ করতে চায় বা খরচ করতে পারে খুব হাই প্রোফাইল কোচের ক্ষেত্রে। বাফুফের সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। তবুও আমরা চাই আর্থিক সীমাবদ্ধতা এবং আর্থিক সুযোগ সুবিধার সঙ্গে আরও অন্যান্য ফ্যাসিলিটিস, সেখানে যেন মিনিমাম একটা ভালো মানের কোচ পেতে যা খরচ করতে পারবে বা টাকার জোগানটা কীভাবে হবে সেগুলো নিশ্চিত করে যেন একটা খুব ভালো মানের কোচ বাফুফে নিয়োগ দেয়। কারণ আগামী জুনে সান মেরিনোর সঙ্গে যে খেলা, আচ্ছা তার আগে যেন আমরা খুব ভালো মানের কোচ পাই, এবং খুব ভালো হয় যদি আরও একটা সান মেরিনোর সঙ্গে ম্যাচ খেলার আগে যদি আরও একটা ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ যদি অ্যারেঞ্জ করতে পারে কোনো টিমের সঙ্গে। জানি না এই বিষয়ে আসলে কোনো কনক্রিট কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নেই। আপাতত একটা ম্যাচের কথা আমরা শুনছি। দেখা যাক, তার আগে একটা ভালো কোচ নিতে হবে বাফুফেকে। এর একই সঙ্গে তারা যুব দলের কোচও খুঁজছে, সেখানে বাইরের কোচ, বিদেশি কোচ খুঁজছে। ভালো একটা কোচ নিয়োগ হবে। হামজা চৌধুরীর লেস্টার সিটির পতন হলেও আমরা চাই লেস্টার সিটির মতো যেন বাংলাদেশ জাতীয় দল নিচে নেমে না যায়। জাতীয় দলটা যেন উঠতে থাকে হামজা চৌধুরীদের আগমনে। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন তো হতেই হবে, এশিয়ান পর্যায়েও আমাদের যেতে হবে হামজাদের হাত ধরেই। সেজন্য ভালো মানের কোচও আমাদের আগে নিশ্চিত করতে হবে।